আমার মনে হয়েছে যে সরকার একেবারে উদাসীন। আরও একটা বিষয়ে এখানকার লোক অভিযোগ করছেন যে বিধায়ক এবং পুলিশ এরা মাসোহারা নিত, নিয়ে এই বাজি কারখানা চালাতে দিত। এই তো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে প্রশাসন। আমি শুধু একটাই কথা বলবো, যেটা প্রথম দিন থেকে বলে আসছি, গ্রামের ভেতরে গ্রামের মানুষেরা কেন বাজি কারখানার প্রতি তাদের আকর্ষণ বাড়ছে, তার কারণ এই ব্যবসাটার মধ্যে দিয়ে তারা বেশি মুনাফা করছে, তাদের রুজির ব্যবস্থা হচ্ছে। সরকারকে ভাবতে হবে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, হর্টিকালচার আছে, অ্যানিম্যাল হাজবেন্ডারি আছে, ফিশারিজ আছে। গ্রামের ভেতরে সেই সব যে ডিপার্টমেন্টগুলো আছে তার মাধ্যমে যাতে মানুষ আয় বেশি করতে পারে সে ব্যাপারে সচেষ্ট হওয়া। তারা তা করছেন না। বাজি কারখানা হোক, কোনো অসুবিধে নেই, কিন্তু বাজি কারখানা ওয়ান আমব্রেলা হওয়া উচিত, যার ভেতরে এক একটা ক্লাস্টার তৈরি হবে এবং এই কম্পার্টমেন্ট যেগুলো তৈরি হবে সেখানে সরকার বৈধভাবে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করুক, ফায়ার লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করুক, ডিজাস্টার ম্যানেজমেন্ট সেখানে থাকুক, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকুক, কেমিক্যাল কোথা থেকে আসছে বাজি কারখানায় তা দেখার ব্যবস্থা করুক। এন্টায়ার সিকিউরিটিটা কেমন হবে এই বিষয়ে জানা প্রয়োজন। এবং বিধায়ক এবং পার্লামেন্টের মেম্বার এই এলাকা থেকে যারা আছেন তারা কিছুই জানেন না, এটা হতে পারে না। পুলিশ প্রশাসন জানে না, এটা hতে পারে না। 2026 বিধানসভা নির্বাচনের আগে গোটা গ্রাম জুড়ে দেখা যাচ্ছে বারুদ তুলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ঠিক পাথর প্রতিমাতে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো তুলছেন। আমি সরাসরি ছবিটা আরো জানার চেষ্টা করবো। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমার অপর প্রতিনিধি মধুকল্পিতা। মধুকল্পিতা, আমি পরিষ্কার জানতে চাই, এত ঘিঞ্জি এলাকা, সেই ঘিঞ্জি এলাকায় টাকা দিলে এবার এরকম বাজি কারখানা তৈরি করা যায়? দিলীপ ঘোষ প্রশ্ন তুলে দিয়েছেন, এটা কি সত্যিই বাজি কারখানা ছিল? যেভাবে বিস্ফোরণ হয়েছে তাতে মনে হচ্ছে এখানে অন্য কিছু তৈরি হচ্ছিল। মধুকল্পিতা, কি ছবি উঠে আসছে? দেখো, একেবারেই সন্তু, যে প্রশ্নটা বারবার করে উঠছে, যে প্রশ্নটা সকাল থেকে করছি, যে এইটুকুনি একটা চওড়া রাস্তা, যে রাস্তা দিয়ে একটা ছোট গাড়ি ঢোকা সম্ভব নয়, সেই রাস্তা দিয়ে ফায়ার ব্রিগেড বলো বা অ্যাম্বুলেন্স বলো, কিছু কি আসা সম্ভব কিনা, এটাই হচ্ছে প্রশ্ন। কিন্তু এই ছোট রাস্তা, যে ছোট রাস্তা দিয়ে ধীরে ধীরে এই বণিক বাড়ি অর্থাৎ চন্দ্রকান্ত বণিকের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, সেই রাস্তা ধরে যদি আমরা যাই, দেখলে একটা নয় হাজারটা প্রশ্ন উঠে যায় যে এই রাস্তাতে কি করে এই লাইসেন্সগুলো পাওয়া সম্ভব হয়। একটা দুর্ঘটনা ঘটে গেল, সেই দুর্ঘটনা ঘটার পর এই রাস্তাতে কোনোভাবে ফায়ার টেন্ডার সেটা কিন্তু ঢোকা সম্ভব হয়নি, এমনটাই মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। এবং তুমি দেখতে পাচ্ছ সন্তু, ইট সোলিং দেওয়া একটা রাস্তা, যে রাস্তাটা গিয়ে তারপরে চন্দ্রকান্ত বণিকের বাড়িতে যাওয়া যায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই ধরনের একটা জায়গাতে কি করে লাইসেন্সটা দেওয়া সম্ভব হয়, কি করে লাইসেন্সটা মেলে, কি করে পেতে পারেন তারা লাইসেন্স, যে এতগুলো মানুষের জীবন চলে গেল, ছোট ছোট শিশু বাচ্চা তাদের জীবন চলে গেল, তারপরেও কি কোনো রকম ভাবে টনকটা নড়বে না প্রশাসনে? তারপরেও কি কোনো রকম ভাবে হুঁশটা ফিরবে না তাদের? সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনি যখন এখানে এসেছিলেন, বারবার তাকে আমরা প্রশ্ন করেছি যে অনুমোদন মেলাটা কি করে সম্ভব, এত ছোট একটা রাস্তা, এত ঘিঞ্চি এলাকা। তুমি দেখো যে ডান দিকের যে বাড়িটি রয়েছে, আমার অমিত শেঠ আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু বোঝানোর জন্য, যেদিকে ডান দিকের বাড়িটা সেখানে কিন্তু বিস্ফোরণ হয়েছে, অর্থাৎ এটা বিস্ফোরণ স্থল। আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে আশেপাশে পুরো এরিয়াটা, পুরো জায়গাটা আমি বলবো অমিতকে একবার ঘুরিয়ে দেখানোর জন্য, যে দেখো চারিদিকে কিন্তু বাড়ি, ঘন বসতিপূর্ণ এলাকা, আমরা যেটা বলে থাকি সেই ঘন বসতিপূর্ণ এলাকা কিন্তু এটা। অর্থাৎ এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এই ঘন বসতিপূর্ণ এলাকায় কিভাবে লাইসেন্স মিলল, কিভাবে লাইসেন্স পাওয়া গেল, সেটা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি এই মুহূর্তে আসছেন, কংগ্রেস নেতৃত্ব তারা এই মুহূর্তে আসছেন ঘটনাস্থল পরিদর্শনে। আমার ভিডিও জার্নালিস্ট বড় প্রশ্ন মধুকল্পিতা, এই প্রশ্নটাই গোটা বাংলার মানুষ করছে, আমরা শোনানোর চেষ্টা করব চন্দ্রকান্ত বণিকের মা তিনি ঠিক কি বলছেন, শুনি। চন্দ্রকান্ত বণিকের যিনি মা তিনি আমার সঙ্গে রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দেখুন, জানি এই মুহূর্তে আপনার মানসিক পরিস্থিতি নেই, কথা আমি জানি না কি হয়েছে। এবার আমি এই ধারে ঘরে থাকি, অ্যালবেস্টারের ঘরটা ওইটাই থাকি আমি।
আমি জানি না কি হয়েছে, ওইরকম হইতে আর দেখে ভয়ে থেকে আমি ছুটে বাইরে চলে যাই, আর কিচ্ছু জানি না। নাকি একই বাড়িতে থাকতে? হ্যাঁ, আমার নিজের ছেলে বউ তো সব ছেলে বউ হ্যাঁ, একই বাড়িতে থাকতে? আপনি কোন দিকের ঘরে ছিলেন? এইদিকে যে ওই অ্যালবেস্টারের ঘর, এই ঘরে থাকি। আপনি ছাড়া সেই মুহূর্তে বাড়িতে আর কারা কারা উপস্থিত ছিল? যারা দুর্ঘটনার কবলে পড়েছে তারা কে হয় সম্পর্কে? আমার শাশুড়ি ছিল, হ্যাঁ, আর কে? আর আমার স্বামীও ছিল আমার সঙ্গে। আর ছেলে? হ্যাঁ, তারপর আমার স্বামী, আমি বাইরে বেরিয়ে আসি, আর আমার স্বামী ছুটে ওই নাতিপুতি আছে বলে ছুটে ঘরে গেছে। এই অবধি আমি আর কিচ্ছু জানি। আর নাতি একজন ছিল, সে? হ্যাঁ, সেও সব করছে। সেও ঘরের ভিতর ছিল তো মার কাছে। মানে এই কথাটা বলতে আমারই খারাপ লাগছে, মানে পরিবারের সদস্য বলতে আপনি আর আপনার 2 ছেলে থাকলো। তাহলে কতজনের পরিবার ছিল আপনার? 11 জন। একটা পরিবার চোখের সামনে পুরোটা শেষ। 11 জন সদস্যের মধ্যে মাত্র 3 জন এই মুহূর্তে বেঁচে রয়েছেন। পরিবারের সব সদস্যদের হারালে যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা বুকে নিয়ে কিন্তু বর্তমানে তিনি রয়েছেন। আর এই ঘটনায় স্থানীয় প্রশাসন অর্থাৎ এসডিও তিনি ঠিক কি বলছেন একবার শুনি। এসডিও কি জানতেন না এখানে এভাবে বাজি কারখানা চলছে? শুনবো। ওরা খতিয়ে দেখছি, সিভিলের পুরো টিম এসেছে, আমরা দেখছি ফায়ার আছে। ফায়ার এক্সটিংগুইশার সেটা কি ছিল, মানে ফায়ারের অফিশিয়ালস সেটা সেটাই দেখছি, ওরাও রিপোর্ট দেবে, আমরা জয়েন্ট রিপোর্ট দেবো, আমরা দেখছি জিনিসটা দেখতে দিন। সেটা হলো বাজি রাখার আর বাজি বানানো দুটো আলাদা লাইসেন্স। সেক্ষেত্রে কোনো কি লাইসেন্স ছিল, এটা কি আপনারা রেখেছেন? সেটা লাইসেন্সের আলাদা পোর্টাল আছে বা লাইসেন্সের ফাইল আছে, সেটা ফাইল দেখে বলতে হবে। এখনই আমি আপাতত সে ব্যাপারে মন্তব্য করতে চাইছি না। আর একটা বিষয়, এলাকার লোকজন বলছে যে অভিযোগ করা হয়েছিল এই যে এটা, এবং পরিবারের একজন সদস্যই তিনি বলছেন যে অভিযোগ করা হয়েছিল যে ঘরের মধ্যে বাজি থাকে, বাজি এখানে বোম বিক্রি হয়, বোম বানানো হয়, এটা অভিযোগ করা হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি অভিযোগ জানিয়ে। সেটা আমার এন্ডে কোনো অভিযোগ আসেনি, যাই হোক এসডিও এন্ডে আসেনি, সেটা আমরা দেখছি কি এখন কি হয়েছে, আমরা একটা দেখে একটা রিপোর্ট। একজন বলেছেন এসডিও কে অভিযোগ জানিয়েছিলেন 2 বছর আগে। 2 বছর আগে আমি নিজেই 2 বছর আসিনি, যাই হোক। আমার কাছে কোনো অভিযোগ আসেনি, আমাকে দেখতে হবে পোর্টাল খুলে এইরকম লাইসেন্স নেওয়া ছিল কিনা, এইসব কথা বলছেন এসডিও। এসডিও সাহেব, আপনি হয়তো ভুলে গেছেন গোটা সাব ডিভিশনটা আপনার আন্ডারে পড়ে। আপনার নজরদারি দেওয়ার জন্য আপনি সেই চাকরিটা করেন, কাজটা করেন। আপনি যে স্যালারিটা পান মানুষের ট্যাক্সের টাকায়, আপনি পরিষেবা দেওয়ার নামে কি দিয়েছেন? আপনার খোঁজ রাখার কথা ছিল, আপনি কেন খোঁজ রাখেননি? এই ব্যর্থতা তো আপনার ইয়েস অর নো আমরা শোনানোর চেষ্টা করব। ফায়ারের ওসি, স্থানীয় এই যে এলাকা পাথর প্রতিমা, সেই এলাকা ফায়ার অর্থাৎ অগ্নি নির্বাপক ব্যবস্থার ওসি, তিনি ঠিক কি বলছেন শুনবো। 10:55 এখানে এসেছিলাম ফায়ার কল পাওয়ার পর। রাস্তায় আসতে আমাদের দেরি হয়েছে, তার কারণে জাম ছিল, প্লাস এখানে আসার পর আমাদের খুব ন্যারো রাস্তা, ছোট রাস্তা, একটা MSWT মানে মিড সাইজ ওয়াটার টেন্ডার আমরা কোনো মতে খুব কষ্টে আমরা এখানে স্পটে আনতে পেরেছিলাম। এসে আমরা দেখতে পাই যে এখানে লোকাল পিপল আর পুলিশ মিলে সহযোগিতা করে তার এখানে যে বার্ন যারা হয়েছিলেন, বডি যারা ছিল, এগুলো সব রেস্কিউ এবং রিমুভ করে ওনারা অলরেডি হসপিটালাইজ করে দিয়েছেন। আর তখন কোনো আগুন ছিল না, আমি যখন আসি সেই সময় কোনো আগুন ছিল না, অনলি ফর ডাম্পিং ডাউন চলছিল। দেখার পর আমরা এখানে যে এসপি সাহেব ছিলেন কোটেশ্বর রাও সাহেব সুন্দরবন, ওনাকে রিপোর্ট করি। উনি বললেন যে আমি আপনার রিপোর্ট দেখে রেডি করে আপনি সেইভাবে তৈরি করে আমাদের পাঠাবেন। সেই অনুযায়ী আমরা যতটুকু করার আমরা করেছি। মানুষ কোথায় যাবেন? সরকারি আধিকারিকরা উপরের দিকে নিচের দিকে দায় ঠেলাঠেলি খেলা খেলছে। ইনি বলছেন আমি যখন এসছি আগুন নিভে গিয়েছে, আপনি দেরিতে এসছেন কেন? এটা তো সব থেকে বড় প্রশ্ন। আমরা শোনানোর চেষ্টা করবো রাজনৈতিক ব্যক্তিত্ব তারা ঠিক কি বলছেন। বঙ্কিম হাজরা অর্থাৎ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী রাজ্যের, তিনি ঠিক কি বলছেন। তার পাশাপাশি আপনাদের শোনাবো রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি বলছেন এনআইএ তদন্তের প্রয়োজন। কি বলেছেন তারা শুনবো। আমি তখনও বলেছিলাম যে ঠিক 2-3 মাসের মধ্যে আবার এই ধরনের ঘটনা ঘটবে। গোটা বাংলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বোম আর বারুদের উপর বারুদের স্তূপে বসিয়ে রেখেছে। স্বাধীনতার পর থেকে আজ অব্দি বাংলা পণ্য পায়নি, এরকম অপদার্থ হয়েছে।
এত বড় বিস্ফোরণ ঘটলো, তার মানে কত সেখানে বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরক এত পরিমাণ বিস্ফোরক সেখানে জমা হলো, আর আপনার গোয়েন্দা বিভাগ জানতে পারেন না? এতটা অপদার্থ। এর তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্তের জন্য আমি হোম মিনিস্টারকে লিখব এবং আমি চাইবো যে এর সঠিক তদন্ত কারা এর সাথে যুক্ত। গোটা দক্ষিণ 24 পরগনাটাকে, আর এখন এই মুহূর্তে উত্তর 24 পরগনা টার্গেট হয়েছে, এই দুটো জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা করে বলছেন যে, বা সাংবাদিক বন্ধুরা যেটা বলছেন, এখানকার বিধায়ক কি এখানকার থানা আধিকারিকরা প্রতি মাসে ওখান থেকে টাকা নিতেন। তবে আমি সমীর বাবু একজন সজ্জন ব্যক্তি, যার নামে আপনারা অভিযোগ তুলছেন, আমি সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, আমার কিন্তু এটা বিশ্বাস নেই। আর থানার কথা যেটা বলছেন, থানা আধিকারিকদের সাথে আমাদের আরও তথ্য জানতে হবে গভীরে গিয়ে। যেটা আপনারা বলছেন থানার এখানকার যিনি অ্যাডিশনাল এসপি রয়েছেন, এখানে দেবাশিস বাবু আইসি রয়েছেন, তবে তারা এই ঘটনার সাথে কতটা যুক্ত কি যুক্ত নয় সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে ফরেনসিক আসছে, ফরেনসিক তদন্ত করে যে রিপোর্ট দেবে, সেই রিপোর্টকে বাস্তবায়িত করার ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বিহিত ব্যবস্থা নেবে, এইটুকু আপনাদের আমি আশ্বস্ত করতে পারি। শেষ প্রশ্ন, যদি লাইসেন্স থেকেই থাকে, লাইসেন্স থাকলে তার তো বিধিনিষেধ কিছু থাকে, অগ্নি নির্বাপন ব্যবস্থা বলুন, ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে সমস্ত রকম। এখানে কি আপনি তো দেখলেন, আদৌ কি কিছু দেখতে পেলেন, চোখে কিছু পড়লো? সেরকম পড়লো না। মানে নিয়ম মানা হচ্ছিল না, তার মানে তো নিয়ম মানা হয়নি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।